নমস্কার প্রিয় শিক্ষার্থী, ম্যাথ স্টাডি রিসার্চার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের বড় প্রশ্নগুলো করাবো, অর্থাৎ 5 মার্ক আর 3 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি সমাধান করে দেখাবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। তাহলে আমি প্রথমে শুরু করছি 23 নম্বর পেজের। 23 নম্বর পেজে যে স্কুলটি যে শুরু হয়েছে তার 24 নম্বর পেজে যে বড় কোশ্চেনগুলো রয়েছে, 5 দাগের যে প্রশ্ন বড় প্রশ্ন কি বলেছে দেখো। কি বলেছে দেখো, বলেছে দেখো 5-এর 1 দাগটি বলছে এ বি সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, তারপরে বলেছে এ বি এর থেকে 20,000 টাকা বেশি দেয় এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। তো এখন বলছে যে লাভের পরিমাণ 10,800 টাকা হলে তাদের মধ্যে ভাগ করে দাও। ঠিক আছে, এই অঙ্কটি তোমাদের অংশীদারি কারবার থেকে এসেছে। ঠিক আছে, তো অঙ্কটা তাহলে আমরা কীভাবে করবো, তাহলে শুরু করা যাক। তাহলে 5-এর 1 নম্বর প্রশ্ন, বড় প্রশ্ন, এটা হচ্ছে তোমার 5 মার্কের জন্য রয়েছে। আচ্ছা, তাহলে এবিটিআই টেস্ট পেপার পেজ নম্বর 23, 24, 25 থেকে শুরু করছি। 5-এর 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রথমে ধরে নিচ্ছি যে প্রথমে সি দেয় X টাকা। ঠিক আছে, আমি কি করছি, এ বি সি তিনজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, আমি উল্টো দিক থেকে শুরু করছি যে সি দিচ্ছে তোমার X টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে একই রকমভাবে বি দিবে কত, যেহেতু বি বলেছে যে সি যা দিবে তার থেকে 20,000 টাকা বেশি, তাহলে বি কত দিবে এক্স প্লাস তাহলে 20,000, মানে এক্স প্লাস 20,000 টাকা হয়ে গেল এটা। একই রকমভাবে এ কত দিবে, এ দিবে সি যা দেয় তার চেয়ে 40,000 টাকা বেশি, মানে সি দিচ্ছে X টাকা, তা তার চেয়ে 40,000 টাকা বেশি, মানে কত দিবে এক্স প্লাস 40,000 টাকা। ঠিক আছে, তাহলে তার মানে আলটিমেট হলো কি, সি দেয় X টাকা, বি দেয় এক্স প্লাস 20,000, সেই এ দেয় এক্স প্লাস 40,000 টাকা। ঠিক আছে, তাহলে তাদের মোট মূলধন কত হয়ে যাবে, মোট মূলধন হয়ে যাবে এতগুলো যোগফল কত হয়ে যাবে, তাহলে মোট মূলধন তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 20,000, এক্স প্লাস 40,000 টাকা। ঠিক আছে, কিন্তু দেখো এটাই কিন্তু তোমার বলেছিল যে এটা হচ্ছে যে মোট মূলধনের পরিমাণটা কত বলেছিল, 1,80,000 টাকা। তার মানে শর্ত অনুসারে এই মোট মূলধন ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাবো, 1,80,000 টাকা পেয়ে যাবো। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি করবো, যে এই তিনটার যোগফল করে 1,80,000 টাকা। ঠিক আছে, এবার আমরা কি করবো, জাস্ট যোগ করবো এক্স প্লাস এক্স মানে 3x, এদিকে 20,000, এদিকে 40,000, মানে হয়ে যাবে 60,000 টাকা, আর ডান দিকে 1,80,000 টাকা। ঠিক আছে, জাস্ট আমরা কি করবো, ক্যালকুলেশন করে আমরা এক্সের মানটা বের করবো। 3x ইকুয়াল কত যাবে, 1,80,000 মাইনাস 60,000। 1,00,000, এটা হয়ে গেল। তাহলে 3x মানে 1,80,000 মাইনাস 60,000 কত যাবে, 1,20,000। তো 3x সমান 1,20,000। ঠিক আছে, এবার আমরা কি করবো, এক্স এর মানটা বের করবো। অতএব এক্স সমান হয়ে যাবে 1,20,000 বাই তোমার 3, তোমার কাটাকাটি করে হয়ে যাবে, এটা হয়ে যাবে 40। এটা যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে 40,000 টাকা। তার মানে এক্স এর মান বেরোলো কত, 40,000 টাকা। ব্যাস হয়ে গেল। আচ্ছা, তার মানে এক্স এর মান যদি 40,000 টাকা বেরোয়, তার মানে এই মানটা তার মানে সি এর মান। ঠিক আছে, তার মানে সি কত দিবে, তাহলে সি দিবে মানে এক্স এর মান 40,000। অতএব আমরা কি বলবো, এ দেওয়া। আচ্ছা, এ দিয়ে শুরু করছি, তাহলে এ কত দেয়, তো এ দেয় এক্স প্লাস 40, এক্স এর মান বেরোলো তোমার 40,000, তাহলে কত যাবে, 40,000 প্লাস 40,000 টাকা তোমার হয়ে যাবে, এ দিবে 80,000 টাকা। ঠিক আছে, একই রকমভাবে বি কত দিবে, বি দিবে বলেছে এক্স প্লাস 20,000, তার মানে এক্স এর মান বেড়েছে 40,000, তাহলে 40 প্লাস 20,000, তাহলে কত হয়ে যাবে, 40 প্লাস 20,000 যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে 60,000 টাকা। মানে এটা হচ্ছে বি এর মূলধন 60,000 টাকা, ই এর মূলধন হচ্ছে 80,000 টাকা। একই রকমভাবে সি এর মূলধন কত হয়ে যাবে, সি শুধু বলেছিল কত, এক্স এর মান, এক্সটা কত বেরিয়েছে, এক্স বেরিয়েছে তোমার 40,000 টাকা। অতএব সি এর মূলধন হয়ে যাবে শুধু 40,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার তিনজনের তাহলে মোট মূলধনের অনুপাত কত হয়ে যাবে, এ বি সি এদের তিনজনের মোট মূলধনের অনুপাত কত হয়ে যাবে, এটা আমরা ভাষায় লিখবো। অতএব এ বি সি এর মূলধনের অনুপাত কত হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে 80,000 অনুপাত 60,000 অনুপাত 40,000। তাই করেছি আমি 80,000, 60,000, 40,000 যদি আমি কাটাকাটি করি, প্রথমে এই 4টা শূন্য সবার বাদ ধরে যাবে, হয়ে গেলে কত হয়ে যাচ্ছে 8, 6, 4, মানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4, 3, 2। ব্যাস, তাহলে এ বি সি এর মোট মূলধনের পরিমাণ কত হয়ে গেল, 4:3:2। ব্যাস, এবার আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, এবার দেখো কী বলবো আমরা, তাহলে মোট ভাগ কত হয়ে যাচ্ছে, তাহলে অনুপাতটা কত পেলাম, একটা পেলাম 4, একটা পেলাম 3, একটা পেলাম 2, তাহলে মোট ভাগ কত হয়ে যাবে, মোট ভাগ আমরা কী করবো, যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা মোট অনুপাতগুলো কী পেলাম, 4, 3, 2, তাহলে মোট ভাগ কত হয়ে যাবে, 4:3:2 হয়েছিল, তাহলে 4 যোগ 3 যোগ 2 আমার 9 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কী করবো, মোট লাভ কত হাজার টাকা বলেছিল, 10,800 টাকা বলেছিল। ঠিক আছে, 10,800 টাকা, তো 10,000 যদি 800 হয়, তাহলে আমরা কী করবো, এই টাকা তাহলে ভাগ করে দেবো, তাহলে অনুপাতের হিসাবে। তাহলে আমরা কী করবো এখন, অতএব এর লাভ কত হয়ে যাবে, তাহলে 10,800 ইন্টু 4 বাই যে টোটালটা যেটা হয়েছে সেটা হচ্ছে নিচে 4/9। ঠিক আছে, তাহলে 10,800 ইন্টু 4/9 টাকা। এই 9-এর সঙ্গে আমরা 10,800 কাটবো, মানে 8 12 108, তার মানে 1200 ইন্টু 4, মানে হয়ে যাবে 4,800 টাকা। তার মানে এর লাভ হয়ে গেল 4,800 টাকা। ব্যাস হয়ে গেল। একরকমভাবে আমরা বি এর টাকার পরিমাণটা বের করবো, তাহলে বি কত হয়ে যাবে, তাহলে 10,800 টাকা মোট লাভ
লাভ ইন্টু বি এর অনুপাতটা কত ছিল 3, হ্যাঁ, তাহলে 3/9 হয়ে যাবে। তাহলে আমরা করবো কি একরকমভাবে এটা কাটাকাটি করলে 1200 ইন্টু 3 মানে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 3600 টাকা। ব্যাস হয়ে গেল। একরকমভাবে সি কত হয়ে যাবে, তাহলে সি এর লাভের পরিমাণ হয়ে যাবে 10,800, আর অনুপাতটা কত ছিল সি এর, সির ক্ষেত্রে ছিল 2 ভাগ, তাহলে 2/9 হয়ে যাবে। তাহলে 2/9 একরকমভাবে এই কাটাকাটি করবো, তাহলে 12 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 1200 ইন্টু 2 হয়ে যাবে কত হয়ে 2400 টাকা। ব্যাস হয়ে গেল। তাহলে এ বি সি এর মোট লাভের পরিমাণটা কত হয়ে যাচ্ছে, তোমার এর লাভ হয়ে যাচ্ছে 4800 টাকা, হ্যাঁ, বি এর লাভ হয়ে 3600 টাকা, সি এর লাভ হয়ে 2400 টাকা। এটাই আমাদের বার করতে বলেছিল। তাহলে আমাদের 5-এর 1 নম্বর কোশ্চেন তাহলে আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা নেক্সট 5-এর 2 নম্বর কোশ্চেনে যাব। ঠিক আছে, দেখো নেক্সট 5-এর 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে যে চক্রবৃদ্ধির হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা হয় ও 3 বছরে 7,986 টাকা হয়, তাহলে বলেছে তবে মূলধন ও সুদের হার নির্ণয় করো। এই অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট এবার 2025 সালের জন্য। ঠিক আছে, তো অঙ্কটা তাহলে শুরু করছি। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু মূলধনটা কিন্তু বলে দেয়নি, আর সুদের হারটাও কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, তো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে কি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিব যে ধরি তোমার মূলধনটা হচ্ছে পি টাকা। ঠিক আছে, ধরি মূলধনটা কি ধরবো, ধরি মূলধনটা হচ্ছে পি টাকা হয়ে গেল। আচ্ছা, সুদের হারটা ধরে নেবো, ধরে নিচ্ছি সুদের হার হচ্ছে R%। ব্যাস হয়ে গেল। এখন আমরা কি বলবো যে আমরা জানি সুদ আসলে কত হয়, সুদ আসলে এ সমান হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পিটা হচ্ছে মোট মূলধন, হ্যাঁ, আরটা হচ্ছে সুদের হার, আর এনটা হচ্ছে সময় মানে কত বছর। ঠিক আছে, আর এটা হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, এই হচ্ছে তার সূত্র, এই হচ্ছে তার সূত্র। আচ্ছা, এবার দেখো সুদ আসলে কত বলেছিল, সুদ আসলে প্রথম ক্ষেত্রে বলেছিল 6,600 টাকা, কত বছরে, 1 বছরের জন্য। তাই এখানে আমরা পি এর মান জানি না, পি রেখে দিলাম, এখানে 1 প্লাস আর এর মান জানি না, রেখে দিলাম, আর 100। আর এখানে দেখো এন, এখানে এন মানে কত, এখানে তো এন মানে তো 1 বছর, তাই না, তুমি এখানে না দিলেও চলে বা 1 দিলেও চলে। ব্যাস ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি বললাম যে প্রথম বছরের জন্য তোমার সুদ আসল ছিল 6,600, মূলধন জানি না, 1 প্লাস আর এর মান জানি না, বাই 100, এখানে এন এর মান হয়ে যাবে 1 বা না দিলেও চলে। ঠিক আছে, পাওয়ারের মাথাতে কিছু না দিলেও চলে, কিছু নয় মানে 1। ব্যাস এটাকে আমরা 1 নম্বর দিলাম। একরকমভাবে 3 বছরের জন্য আমরা যদি করি, তাহলে 3 বছরের কত হয়ে যাবে, সুদ আসলটা হয়েছিল বলেছিল বইয়ে যে 7,986, মানে এ এর মানটা এখানে 7,986, আর পি এর মান জানি না, মূলধন জানি না, 1 প্লাস আর এর মান জানি না, এখানে বাই 100, আর এখানে বলেছিল এন এর মান 3 বলেছিল, তাই এন এর মান এখানে আমরা এনের জায়গায় আমরা 3 বসে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে 3 হবে। তাহলে এটা আমরা উপরটা দিলাম 1 নম্বর, নিচেরটা আমরা দিলাম 2 নম্বর। ঠিক আছে, ব্যাস এবার আমরা করবো কি 2কে আমরা 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2/1 করে পাই। হ্যাঁ, 2 ভাজক 1 করে পাই। কী লিখবো তাহলে, বাম দিক বা ডান দিক ভাগ করবো, বাম দিক ভাগ করবো। ঠিক আছে, তাহলে কত লিখবো, 7,986 ভাজক 6,600 সমান দিয়ে কী লিখবো, এইটা প্রথমে লিখবো যে পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার কিউব, আর নিচে হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস R/100। হ্যাঁ, ব্যাস শুধু এটাই থাকবে। এবার দেখো এটা যে প্রথমে আমরা কী করেছি, প্রথমে আমরা 6 দিয়ে কাটবো, যদি 6 দিয়ে কাটি তাহলে 6 গুণ 66 মানে 1100 হবে, আর এটা যদি 6 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 1331। আবার একই রকমভাবে আমরা পরবর্তীতে কী করবো, আমরা এটাকে আবার 11 দিয়ে কাটবো, যদি আমরা 11কে 1100 দিয়ে কাটি সেটা হয়ে যাবে 100, আর এটা যদি আমরা 11 দিয়ে কাটি সেটা হয়ে যাবে 121। ঠিক আছে, আর এখানকার দেখো এখানকার একটা পি, এখানকার একটা পি কেটে যাবে, আর এখানকার দেখো নিচে উপরে রয়েছে তোমার 3টে, আর নিচে আছে তোমার একটা, তাহলে 3টার সঙ্গে একটা কাটাকাটি হয়ে তাহলে শুধু থাকবে তোমার উপরে থাকবে তোমার 2টো, মানে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2 হয়ে যাবে। ঠিক আছে, ওই জিনিসটা আমাদের হচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে পাচ্ছি দেখছি, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2, হ্যাঁ, বাই কত হচ্ছে, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, এখানে আমরা পেয়ে যাচ্ছি 121 বাই তোমার 100 নিচে, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি, তারপর ওটাই লিখে দিচ্ছি যে 1 প্লাস R/100, হ্যাঁ, হোল টু দি পাওয়ার 2, যেহেতু 3টা ছিল উপরে আর নিচে তোমার একটা ছিল পাওয়ার। হ্যাঁ, তাহলে এখানে একটা কেটে যে তোমার আলটিমেট 2 থাকবে পাওয়ারে। হ্যাঁ, তাই ওটাই বলেছিলাম আগেরটাতে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2, আর এটা হয়ে যাচ্ছে 121 বাই 100। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি পাচ্ছি, এবার আমরা পাই যাবো কি 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2, এটা যদি আমরা কাটাকাটি করি, তাই না কাটাকাটি করার দরকার নেই, এটা আমরা স্কোয়ার আকার লিখবো। তাহলে 121কে আমরা কি বলবো, 11 স্কোয়ার, আর 100কে লিখবো 10 স্কোয়ার, মানে 11 স্কোয়ার 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 প্লাস R/100 হোল স্কোয়ার, এটা লিখতে পারি 11 10 হোল স্কোয়ার। ঠিক আছে, মানে 11 ইন্টু 11 মানে হচ্ছে 121, আর 10 ইন্টু 10 মানে হচ্ছে 100, 10 মানে 10 ইন্টু হচ্ছে 100। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেট, তাহলে আমরা আলটিমেট পাচ্ছি এখান থেকে
যে 1 + r/100 এই পাওয়ার তাহলে ভ্যানিশ হয়ে যাবে বা কেটে দিব, তো 1 + r/100 হল ইকুয়ালস টু পাচ্ছি আমরা 11/10, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে r/100 টাকা রাখবো আর 1 টাকা ওদিকে নদীর উপরে পাঠিয়ে দেবো, নদীর উপরে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 11/10 মাইনাস 1, এটা যদি হিসাব করি লসাগু করি তাহলে 11 - 10/10 সমান হয়ে যাবে 1/10, মানে r/100 ইকুয়ালস টু 1/10, তাই তো। এবার দেখো এই 100-র সঙ্গে 10 নিচে নিচে কেটে যাবে, তাহলে শুধু পাচ্ছি কত, এখানে পাচ্ছি r এর মান r/10 ইকুয়ালস টু 1, তার মানে যদি কোনাকুনি গুণ করি কত পাচ্ছি, তাহলে r ইকুয়ালস টু 10, তাহলে আমরা r এর ভ্যালু পেয়ে গেলাম 10, ঠিক আছে। এবার এই যে আর এর ভ্যালুটা 10টা পেলাম, আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব, ঠিক আছে। ওটাই আমি লিখেছি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ কী ছিল, 1 নম্বর সমীকরণ এটা ছিল, 1 নম্বর সমীকরণ এটা ছিল p × 1 + r/100 ইকুয়ালস টু 6600, এখানে আর এর মানটা 10 বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে p1 + এই 10 আর 100 কাটাকাটি যদি করি তাহলে 1/10 হয়ে যাবে, আর 6600, ঠিক আছে। p রেখে দিলাম, আর যদি লসাগু করি তাহলে কত হয়ে যাবে, 10 + 1/10, আর এটা হয়ে যাবে ডান দিকে 6600। আচ্ছা, তাহলে এখান থেকে কী বলবো, ওয়ার পি সমান হয়ে যাবে কত, 6600, এটা কত হচ্ছে, তাহলে 11/10, তো ওদিকে নদীর উপরে গিয়ে কত হয়ে যাবে, 10/11 হয়ে যাবে, ব্যাস 10/11 হয়ে গেল। তাহলে আমি কি পাচ্ছি, এবারে এই 11-এর সঙ্গে 6600 যদি কাটাকাটি করি, 66 যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 6, 600 × 10, তাহলে পি এর মান হয়ে যাচ্ছে 6000, ঠিক আছে। তাহলে মূলধন হয়ে গেল 6000, আর আর এর ভ্যালুটা হয়ে গেল কত, 10, তাহলে হচ্ছে যে মোট মূলধন হয়ে যাবে 6000 টাকা, আর এবং সুদের হার হয়ে যাবে 10%, ঠিক আছে। ব্যাস, এবার নেক্সট অঙ্কে যাব। দেখো নেক্সট 6 নম্বর অঙ্কটা কী বলেছে, দেখো 6-1 বলেছে, দেখো x² + p - 3 × x + p = 0 সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে সমাধান না করে প্রমাণ করো p এর মান 1 ও 9 হবে, ঠিক আছে। এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য, ঠিক আছে। তো অঙ্কটা তাহলে শুরু করছি, 6-1 নম্বর কোশ্চিন। দেখো প্রথমে সমীকরণটা কী বলেছিল, দেখো সমীকরণটি বলেছিল তোমার এখানে, x² + p - 3 × x + p = 0, ঠিক আছে। আমি কী করলাম, এই সমীকরণটিকে তোমার প্রথমে x² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে আমি প্রথমে কী করলাম, কম্পেয়ার করে নিলাম, ঠিক আছে। আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি এখান থেকে a b c এর মানগুলো পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে a b c এর মানগুলো কী হয়ে যাচ্ছে, a b c এর মানগুলো আমি তাহলে পেয়ে যাচ্ছি, a এর মান হয়ে যাবে 1, b এর মান হয়ে যাবে p - 3, আর c এর মান হয়ে যাবে p, তাই তো। তাহলে এখান থেকে আমরা প্রথমে কী করবো, প্রথমে আমরা নিরূপক বার করবো, তো নিরূপকটা কত হয়, নিরূপকটা হয়ে যায় b² - 4ac। এখন আমরা দেখবো b² - 4ac এই নিরূপকটা কী হচ্ছে, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বাস্তব হলে কী হয়, বাস্তব হলে তোমার 0 হবে, যাই হোক। তাহলে প্রথমে কী করবো, তাহলে এখান থেকে আমি প্রথমে তাহলে b² - 4ac মানটা বের করছি, তাহলে b এর মান হচ্ছে এখান থেকে তোমার p - 3 হোল স্কোয়ার, b² মানটা হয়ে গেল। আচ্ছা, -4 4 × 1, a এর মান হচ্ছে 1, আর c এর মান হচ্ছে p, ব্যাস p হয়ে গেল। তাহলে এখানে কী পাচ্ছি, তাহলে এখানে যদি ভাঙি তাহলে p² - 6p + 9, এটা হয়েছে -4p, তাই তো। আচ্ছা, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাচ্ছি p² - 6p - 4p, মানে -10p + 9, ব্যাস পেয়ে গেলাম। আচ্ছা, এখানটা কী করবো, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো, মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা কী পেয়ে যাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো p² - 9p - p + 9, ব্যাস মিডল টার্ম করে দিলাম। মিডল টার্ম করে দেবো, এখান থেকে p কমন নিব, p যদি কমন তাহলে p - 9 পাবো একটা, আর এখান থেকে -1 কমন নেবো, এখান থেকে p - 9 এটা আসবে, ঠিক আছে। এবার আমরা কী করবো, p - 9 একটা কমন নিব, এখান থেকে p - 9 কমন নিব, p - 9 যদি কমন নিই তাহলে এখান থেকে p - 1 ব্র্যাকেটে থাকবে একটা, ঠিক আছে। এবার আমরা কি জানি, যেহেতু বীজ দুটো হচ্ছে বাস্তব, তো বাস্তব হলে কী হয়, নিরূপক ইকুয়ালস টু 0 হবে, নিরূপক মানে 0 হয়ে যাবে, মানে এই মানটা ইকুয়ালস টু 0 করে দেবো, এটাই তো নিরূপক। তা নিরূপক ইকুয়ালস টু 0, তাহলে নিরূপক ইকুয়ালস টু 0, নিরূপক ইকুয়ালস টু 0 মানে p - 9 × p - 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, তাহলে হয় আমাদের p - 9 ইকুয়ালস টু 0 হবে, নতুবা আমরা p - 1 ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী পেয়েছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি p ইকুয়ালস টু, একটা পেয়েছি 9, একটা আমরা পেয়েছি p ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে আমরা p এর মান দুটি পাচ্ছি, একটা পাচ্ছি আমরা p এর মান হচ্ছে 1, একটা p এর মান হচ্ছে 9, ব্যাস। তাহলে আমাদের অঙ্ক তাহলে হয়ে গেল, তাহলে আমাদের 6-1 নম্বর কোশ্চেন তাহলে কমপ্লিট। তাহলে আমরা নেক্সট 6-2 নম্বর কোশ্চেনে যাবো। দেখো নেক্সট 6-2 নম্বর অঙ্ক কী বলেছে, বলছে x² + bx + c = 0, এখানে a এর মান 0 নয় সমীকরণের ক্ষেত্রে যদি 2b = 9ac হয় তবে প্রমাণ করো যে একটি বীজ অপরটির দ্বিগুণ, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো, এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট, 2025 সালের মাধ্যমিকের জন্য এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট। তাহলে অঙ্কটি শুরু করছি, তাহলে 6-2 নম্বর অঙ্কটি। দেখো সমীকরণটি কী বলেছিল, দেখো x² + bx + c = 0, যেখানে a এর মান 0 নয়, আচ্ছা আচ্ছা। এবার আমরা কি ধরে নিচ্ছি যে এই সমীকরণটি, এই সমীকরণের বীজ দুটি হচ্ছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। এখন আমাদের প্রমাণ করতে হবে কি, হয় আলফা সমান 2β, নাহলে বিটা সমান আমাদের 2α প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখন যদি আমরা ধরে নিলাম আলফা আর বিটা হচ্ছে এই সমীকরণ দুটির রুট, তাহলে আমরা কী পেয়ে যাবো, যে বীজ দুটির যোগফল সমান কত হয়ে যাবে, -b/a, ঠিক আছে।
আর বীজ দুটির গুণফল মানে কত হয়ে যাবে আলফা ইন্টু বিটা হয়ে যাবে সি বাই এ, মানে তার মানে অর্থাৎ কি পেলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, ঠিক আছে, বীজ দুটির যোগফল মাইনাস বি বাই এ আর বীজ দুটির গুণফল সি বাই এ, ব্যাস হয়ে গেল। আচ্ছা আমরা কি করবো এইটাকে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি করবো উভয়পক্ষে হোল স্কয়ার করে দেবো, আলফা বিটা হোল স্কয়ার সমান পেয়ে যাবো আমরা কি বি স্কয়ার এ স্কয়ার, ওই জন্য মাইনাসটা হোল স্কয়ার অটোমেটিক প্লাস হয়ে যাবে, ব্যাস এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার রাখলাম বাম দিকে আর আমি কি করলাম ডান দিকে উভয়পক্ষে উভয়পক্ষে আমি উপর নিচে গুণ করে দিলাম 2 ইন্টু 2, ব্যাস হয়ে গেল। কেন করলাম, কারণ আমাদের এই 2b স্কয়ার মানটা আমরা পুট করবো, একটা দেওয়া আছে ভ্যালু, সেই ভ্যালুটা পুট করে দেবো, তাহলে আলফা বিটা হোল স্কয়ার মানটা আমরা কি বসিয়ে দিলাম এখানে যা ছিল তাই, আর 2b স্কয়ারের মান কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে যে 2b স্কয়ার সমান 9ac, তো উপরে তাহলে আমরা 2b স্কয়ারের জায়গায় 9ac বসিয়ে দিলাম, ঠিক আছে, 9ac বসে দিলাম আর নিচে আমাদের কত আছে 2a স্কয়ার আছে, ব্যাস হয়ে গেল। এবার জাস্ট আমাদের ক্যালকুলেশন করবো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলফা বিটা হোল স্কয়ার সমান কত পাচ্ছি 9/2 ইন্টু আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা দেখো এই কেটে যাবে, তাহলে উপরে থাকছে সি আর নিচে থাকছে এ, তাহলে 9/2 ইন্টু সি বাই এ, ব্যাস তাহলে এটা আমাদের কি হচ্ছে 9/2 ইন্টু সি বাই এ, ব্যাস হয়ে গেল। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার সমান কত পেয়ে যাচ্ছি, তাহলে 9/2 আর দেখো সি বাই এ এর মান কিন্তু হচ্ছে আলফা বিটা, ঠিক আছে, আলফা বিটার মান কিন্তু সি বাই এ, এটা কিন্তু আমরা ওই বীজ দুটি গুণফল থেকে আমরা জানি, ঠিক আছে। অতএব আমরা কি করবো এখান থেকে তাহলে বাম দিকে ভেঙে দিব, তাহলে এটা হয়ে যাবে আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার, এটা হচ্ছে 9/2 ইন্টু আলফা বিটা, ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করবো এই যে নিচে যেটা 2 আছে এটা আমরা কি করবো নদীর উপরে নিয়ে চলে যাবো, তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার সমান হয়ে যাবে 9 আলফা বিটা, ব্যাস হয়ে গেল। এই 2টা যেন সবাইকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হয়ে যাবে 2 আলফা স্কয়ার প্লাস 4 আলফা বিটা প্লাস 2 বিটা স্কয়ার, আর এদিকে তোমার 9 আলফা বিটা মাইনাস হয়ে যাবে নদীর উপরে এসে মাইনাস 9 আলফা বিটা ইকুয়ালস টু 0, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 2 আলফা স্কয়ার, এখানে পাচ্ছি 4 আলফা বিটা মাইনাস 9 আলফা বিটা মাইনাস 5 আলফা বিটা প্লাস 2 বিটা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখানে পাচ্ছি 2 আলফা স্কয়ার, আমরা এখানে মিডল টার্ম করবো, তাহলে মাইনাস 4 আলফা বিটা মাইনাস আলফা বিটা হয়ে গেল, মাইনাস 5 আলফা বিটাটাকে লিখতে পারি আর এখান থেকে প্লাস 2 বিটা স্কয়ার রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। এখান থেকে কি করবো মানে 2 আলফা কমন নেবো, এখান থেকে হয়ে যাবে আলফা মাইনাস 2 বিটা, আর এখান থেকে আমরা মাইনাস বিটা কমন নেবো, সেটা হয়ে যাচ্ছে আলফা মাইনাস 2 বিটা, ঠিক আছে। তো এখান থেকে আলফা মাইনাস 2 বিটা আবার তাহলে কমন যাবে, আলফা মাইনাস 2 বিটা সমান কত পাচ্ছি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তোমার যদি কমন নিই তাই এখানে পেয়ে যাচ্ছি 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, অর্থাৎ তাহলে আমরা কি পাচ্ছি হয় আলফা মাইনাস 2 বিটা ইকুয়ালস টু 0 অথবা 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি পাচ্ছি অর আলফা ইকুয়ালস টু 2 বিটা অথবা 2 আলফা ইকুয়ালস টু বিটা, অথবা আমরা কি বললাম যে আলফার মান হয় 2 বিটা হবে, মানে দেখো একটি বীজের অপরটির 2 গুণ হচ্ছে, আবার দেখো এখানে যদি যদি তা হয় তাহলে 2 আলফা সমান বিটা, মানে বিটা হচ্ছে আলফার দ্বিগুণ, তাহলে আমরা কি পাচ্ছি যে একটি বীজ অপর বীজের দ্বিগুণ, এটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল। নেক্সট আমরা 7 অঙ্কতে যাব। দেখো 7 1 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো এই কোশ্চেনটি একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। দেখো কি বলেছে, যদি এ সমান √2 + 1 হয় এবং বি সমান √2 - 1 হয় তবে 1/a + 1 + 1/b + 1 এর মান নির্ণয় করো, ঠিক আছে। এটা কিন্তু √a হবে না, এটা হবে শুধু a, মানে a এর মান হবে √2 + 1, এখানে হবে b এর মান √2 - 1, তাহলে বলছে 1/a + 1 + 1/b + 1 এর মান কত হবে হিসাব করি, ঠিক আছে। তো আমরা তাহলে শুরু করছি। আচ্ছা প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, দেখো a এর মান তোমার দেওয়া আছে √2 + 1, ঠিক আছে, আর বি এর মানটা কত আছে √2 - 1, ঠিক আছে। এখন আমরা কি করবো এখান থেকে a প্লাস বি এর মানটা বের করবো, ঠিক আছে। a প্লাস বি এর যদি মানটা বের করি তাহলে √2 + 1 + √2 - 1, ঠিক আছে। এই +1 - 1 কেটে যাবে, তাহলে √2 × √2 কত হয়ে যাবে, তাহলে 2√2, ঠিক আছে। তাহলে a প্লাস বি এর মান হয়ে গেল 2√2। একই রকম ভাবে আমরা কি করবো এখান থেকে আমরা a b এর মানটা বের করবো, a b এর মান যদি বের করি a গুণিত b, তাহলে হয়ে যাবে √2 + 1 × √2 - 1, জাস্ট গুণ করবো, তাহলে এখান থেকে হচ্ছে কি a প্লাস বি × a মাইনাস বি এর মানটা, তাহলে সূত্রটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে √2 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তাহলে কত হয়ে যাবে 2 - 1 মানে 1, তার মানে a b এর মান কত বেরোলো, a b এর মান বেরোলো 1 আর a প্লাস b এর মান বেরোলো 2√2, ব্যাস হয়ে গেল। এবার আমরা নেক্সট তাহলে যাবো, নেক্সট তাহলে আমরা কি করবো, দেখো 1/a + 1 + 1/b + 1 এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কি করবো, প্রথমে আমরা ওই a + 1 আর b + 1 আমরা কি করবো লসাগু করে দেবো, যদি লসাগু করে দিই তাহলে দেখো তাহলে a + 1 b + 1 লসাগু হয়ে গেল, a + 1 তাহলে কেটে গেল, এখান থেকে শুধু b + 1 থাকবে, আর একই রকমভাবে b + 1 চলে যাবে, শুধু উপরে তাহলে a + 1 পড়ে থাকবে, তাহলে b + 1 + a + 1 নিচে হচ্ছে a + 1 × b + 1, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যোগ করে কত হয়ে যাবে a + b + 2, আর এখানে হয়ে যাবে a + 1 × b + 1, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার আমি কি করবো a + b + 2 বাই কি করবো এই যে গুণ করে দেবো, তাহলে a b প্লাস a প্লাস b প্লাস 1, ব্যাস হয়ে গেল। এবার সবটার মান আমরা জানি, বসিয়ে দেবো a প্লাস b এর মান হচ্ছে 2√2 + 2, আর দেখো a b এর মান হচ্ছে 1, a প্লাস b এর মান হচ্ছে 2√2 আর 1 থেকে গেল, তাহলে আমরা কি পাচ্ছি 2 + 2√2 বাই
ওয়ান প্লাস ওয়ান মানে টু, আর এদিকে টু রুট টু, তাহলে কত হয়ে যাচ্ছে টু রুট টু প্লাস টু। এইটা একই জিনিস উপর নিচে কেটে যাবে, তাহলে ওয়ান। তাহলে আমাদের ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ানের মানটা হয়ে গেল ওয়ান। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা নেক্সট 7-এর 2 নম্বর প্রশ্নে আমরা যাব। নেক্সট 8-এর এক নম্বর কোশ্চেন কী বলেছে, এক্স অনুপাত ওয়াই সমান এ প্লাস টু অনুপাত এ মাইনাস টু যদি হয়, তাহলে বলছে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a অনুপাত এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করবো, তাহলে শুরু করা যাক। তাহলে 8-এর 1 দাগের কোশ্চেন দিই। প্রথমে কী দেওয়া আছে যে এক্স অনুপাত ওয়াই সমান এ প্লাস টু ইস টু এ মাইনাস টু। ঠিক আছে, তাহলে আমরা কী করবো অঙ্কটা, দেখো যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এবার আমরা করবো কি, অনুপাতকে আমরা বাই বাই আকারে লিখতে পারি, এক্স বাই ওয়াই সমান লিখতে পারি এ প্লাস টু বাই এ মাইনাস টু। ঠিক আছে, এবার আমরা কী করবো, এবার উভয় পক্ষে আমরা বর্গ করে দেবো। তো এই উভয় পক্ষ যদি বর্গ করে দিই, তো এটা হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এ প্লাস টু হোল স্কোয়ার বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার। ব্যাস বুঝা গেল। ব্যাস এখন আমরা করবো কি, এখন আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করবো কথাটার মানে হচ্ছে উপরে আমরা কি করবো, উপরে আমরা উপর থেকে নিচটার বিয়োগ করবো, আর উপরটার সঙ্গে নিচটার আমরা যোগ করবো। ঠিক আছে, ওই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান। এখন আমরা এখানে কী করবো, একই রকম এই জিনিসটা আমরা ডান দিকেও করবো। তাহলে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হোল স্কোয়ার, আর নিচে লিখবো এ প্লাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার। মানে উপরে করেছি কি, উপর থেকে নিচটার বিয়োগ করেছি, আর নিচে কী করেছি, উপরটার সঙ্গে নিচটার যোগ করেছি। একরকম আমরা ডান দিকেও তাই করেছি, উপরটার সঙ্গে নিচটার বিয়োগ, উপরটার সঙ্গে নিচটার যোগ। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ব্যাস বোঝা গেল। এখন আমরা করবো যে জাস্ট আমরা হিসাব করবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম, বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, ইকুয়ালস টু দিয়ে আমরা কী লিখবো, এটা দেখো এটাকে লেখা যায় 4ab সূত্র। এটা হচ্ছে 4ab ফর্মুলা। তাহলে 4 ইন্টু এ বলতে এ আর বি বলতে এখানে 2, তাহলে 4ab, নিচে হয়ে যাবে 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2 থাকলো বাইরে, আর এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ বলতে 2, এ বলতে এ, এখানে এ, আর বি বলতে এখানে 2, তার মানে 2 এ স্কোয়ার বি স্কোয়ার। ব্যাস বুঝা গেল। এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি উপরে, তাহলে এদিকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, আর এদিকে ডান দিকে তেমন থাকবে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে আমরা বাই বাইটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি। অনুপাত আকারে লিখলে কী হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এই বাইটাকে লিখতে পারি 4a অনুপাত এ স্কোয়ার প্লাস 4। এটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল, জাস্ট তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা নেক্সট 8-এর 2 নম্বর কোশ্চেনে যাব। ঠিক আছে, দেখো 8-এর 2 নম্বর কোশ্চেন কী বলেছে, এ প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু 1 এবং বি প্লাস ওয়ান বাই সি ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করো সি প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 1। এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2025-এর জন্য, এবারের জন্য অঙ্কটি খুব তাহলে ভালোভাবে করতে হবে। তো শুরু করা যাক অঙ্কটি। তাহলে আমাদের প্রথমে কী দেওয়া আছে, এ প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু 1 আর এবং বি প্লাস ওয়ান বাই সি ইকুয়ালস টু 1। তাহলে শুরু করছি অঙ্কটি। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর নাম দিলাম, আর পরেরটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এবার আমরা করবো কি, 2 নম্বর সমীকরণ থেকে আমরা কী করবো, যেখান থেকে আমরা কী করবো, যে এখান থেকে শুধু আমরা বি এর মানটা বের করবো। তো বি এর মানটা যদি বের করি কত হয়ে যাচ্ছে, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 1 মাইনাস এদিকে হয়ে যাবে 1 বাই সি, আর তাহলে এটা কী করবো আমরা লসাগু করে দেবো। তাহলে সি লসাগু হয়ে যাবে, তাই এটা যদি লসাগু করি হয়ে যাবে সি মাইনাস 1। তো উপর হলো সি মাইনাস 1, নিচে হলো সি। এবার আমরা করবো এই যে বি এর মান যেটা পেলাম, এই বি এর মানটা আমরা কী করবো, এই বি এর মানটা আমরা 2 নম্বর সমীকরণ বসিয়ে দিব। ঠিক আছে, এই 1 নম্বর সমীকরণ বসাবো, এই এখানে বসিয়ে দেবো, 1 নম্বর সমীকরণ বসিয়ে দিব। যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পেয়ে যাচ্ছি, তাহলে এ থাকলো এখানে, আর প্লাস 1 বাই বি, তো 1 বাই বি, দেখো বি এর মান যদি এটা হয় সি মাইনাস 1 বাই সি, তাহলে 1 বাই বি এর মান তাহলে উল্টে যাবে, ডিগবাজি খেয়ে যাবে, তাহলে হয়ে যাবে সি বাই সি মাইনাস 1 ইকুয়ালস টু 1। মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে, দেখো 1 বাই এটা হয়ে যাচ্ছে সি মাইনাস, মানে অ্যাকচুয়ালি বি এর মানটা তো 1 বাই বি, তাই হয়ে যাচ্ছে সি মাইনাস 1 বাই সি। তো এটা উল্টে কত হয়ে যাবে, উল্টে হয়ে যাবে সি বাই সি মাইনাস 1। ব্যাস এটাই হয়েছে আলটিমেট, দেখো এটাই হয়েছে। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু 1 হয়ে গেল। ব্যাস এবার আমরা কী করবো, এবার আমাদের কাজ হবে কি, আমরা লসাগু করে দেবো। যদি লসাগু করে দিই, দেখো এই আমরা যদি লসাগু করে দিই, তাহলে সি মাইনাস 1 লসাগু যাবে, সি মাইনাস 1 যদি লসাগু যায় তাহলে কী হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে সি মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে এ সি মাইনাস এ প্লাস সি ইকুয়ালস টু 1। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা কী করবো, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে আমরা কী পাচ্ছি, এ সি মাইনাস এ প্লাস সি বাই সি মাইনাস 1 ছিল, তো আমরা এই যেটা সি মাইনাস 1 যেটা ছিল সেটাকে আমরা ওই 1 এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে, সি মাইনাস 1 ইন্টু 1 মানে সি মাইনাস 1 হয়ে গেল। আচ্ছা এখান থেকে তাহলে এই
সি আর এই সি কেটে যাবে, হ্যাঁ, বাম দিকে সি ডান দিকে সি কেটে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকছে কত, এসি মাইনাস এ আর -1, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার এসি টাকা রাখলাম আর -1টাকে নদীর পারে নিয়ে আসলাম, তাহলে এসি প্লাস 1 আর এটা হয়ে যায় মাইনাস এটাকে আমরা ওদিকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে এ হয়ে গেল। এবার আমরা করবো কি, এসি প্লাস 1 বাই এ হলো, উভয় পক্ষে কী করবো আমরা, এ দিয়ে সবাইকে ভাগ করে দেবো, তাহলে এসি বাই এ প্লাস 1 বাই এ বা ইকুয়ালস টু এ বাই এ, মানে ওটা 1 হয়ে গেল, ঠিক আছে। মানে সবাইকে আমরা এ দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটা টার্মকে, বাম দিকে ডান দিকে, তাহলে আমরা কি পাচ্ছি, এ কেটে গেল, তাহলে সি তিকলো, এখানে হচ্ছে প্লাস 1 বাই এ, হ্যাঁ, ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 5, 6, হ্যাঁ, এখান থেকে আমাদের 25 নম্বর পেজে 7, 8 নম্বর কোশ্চেন আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরের ভিডিওতে আমরা 12 আর 13 নম্বর কোশ্চেন দাগগুলোর কোশ্চেন আমরা করে দেখাবো, ঠিক আছে। তাহলে ধন্যবাদ, আচ্ছা দূরে থাক, এরপরের ভিডিওতে আমরা 12, 13 নিয়ে আলোচনা করব।